আজ বাংলাদেশের ইতিহাসে তৃতীয়বারের মতন শপথ গ্রহণ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা নিশ্চয়ই জানেন দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে আজ অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাত ৮ ঘটিকায়, এবং সেটির দিকেই আসলে তাকিয়ে আছে পুরো বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে যেই পরিবর্তন বাংলাদেশে এসছে, সেই পরিবর্তন বাংলাদেশকে সামনের দিকে কতখানি এগিয়ে নিয়ে যাবে, কি কি স্বপ্ন আসলে ছাত্ররা দেখছিলেন, সেই স্বপ্নকে আমরা কতখানি বাস্তবায়ন করতে পারবো, সেই সব কিছুর প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সেই সব কিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই দেশ সন্ধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আছেন ডক্টর কামরুল আহসান, অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। অন্যরকম একটি সময় দাঁড়িয়ে আছি আমরা, অন্তর্বর্তীকালীন সরকারের আজ শপথ। আপনি নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে আজকে এই সরকার শপথ গ্রহণ করতে যাচ্ছে। নিশ্চয়ই আমাদের প্রত্যেকের একটি প্রত্যাশা আছে, এবং ছাত্ররা যারা আন্দোলন করছিলেন তাদের হাত ধরে আমরা নতুন একটি বাংলাদেশে প্রবেশ করেছি। আপনার অভিজ্ঞতার কথা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত জনপ্রিয় সহ আলোচক অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম ভাই। এই মুহূর্তে যারা এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে আমি শুভেচ্ছা। দেখেন, আজকে টিভি স্ক্রিনের দিকে শুধু সারা দেশ নয়, সারা জাতি তাকিয়ে আছে। কারণ গত এক মাসে যা হয়েছে, এটি শুধু বাংলাদেশের ইতিহাস নয়, সারা বিশ্ব ইতিহাসে এমন ঘটনাটি ঘটেনি। আমি প্রথমেই কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি আমার সন্তানদেরকে, যারা এই দেশটাকে মুক্ত করার জন্য, আজকে ইউনূস স্যার বলেছেন যে দেশটাকে মুক্ত করতে হবে, এবং তারা মুক্ত করেছে, তারা বিজয় অর্জন করেছে, এবং উনি বলেছেন যে দ্বিতীয় বিজয় উৎসব মানুষ উদযাপন করছে। আমি ওনার সাথে একমত, মানুষ উদযাপন করতে। কিন্তু আমি যখন পাশের বাড়ি থেকে কান্নার আওয়াজ পেই, লুটপাটের শব্দ শুনি, ধ্বংসের শব্দ শুনি, তখন আমি না বিজয়টা সেই অর্থে উদযাপন করতে পারি না। তারা কারা? যখন আমার সন্তানরা তার সহপাঠীর রক্ত স্নাত রাস্তা পরিষ্কার করছে, এই বিশৃঙ্খল শহরে এই 15 বছরের জঞ্জাল পরিষ্কার করার দায়িত্ব তারা নিজেরা নিয়েছে, তখন তারা কারা? যারা এই ছাত্রদের অর্জন পথ দেখানোকে কলঙ্কিত করার জন্য হামলা, লুটপাট তারা করছে। আমি একটা কথা বলতে চাই, এই দেশটা চালাবে তো রাজনীতিবিদরা। আমার সন্তানরা রাজনীতিবিদদের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারা কিছুই চায় না। তারা চায় আইনের শাসন প্রতিষ্ঠা হোক। তারা চায় যে বাংলাদেশ থেকে যে এই অর্থনৈতিক সেক্টরটাকে ধ্বংস করা হয়েছে তার রিফর্ম হোক। তারা চায় যে এই যে একজন ডিবির যিনি কর্তা ব্যক্তি ছিলেন, এ ধরনের নতুন করে কোনো বিরিয়ানির হোটেল আর বাংলাদেশে তৈরি না হোক, তাছাড়া চায়। তারা গুলির মুখে, রক্তের মুখে, হুমকির মুখে হাসপাতাল থেকে তুলে নিয়ে যে তাদেরকে গ্রেপ্তার করে অন্যায়ভাবে যে বিবৃতিতে স্বাক্ষর করলো তার প্রতিবাদ চায়। এর ঘটনার পুনরাবৃত্তি ঘটতে সেটা চায় না। তারা বলেছে সংস্কার দরকার। আমরাও যারা রাজপথে 18টি বৎসর নির্যাতন করছে, হাজার হাজার মামলা, আজকে সেই রাজনীতিবিদদের তো কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করা উচিত আমার এই সন্তানদেরকে। আমরা যাকে মুক্ত করতে পারিনি, তাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নীতি আজকে মুক্ত। একদিনে ছাত্রদের আন্দোলনের ভেতর দিয়ে একদিনে প্রায় 2600 গ্রেপ্তারকৃত মানুষ মুক্ত। একদিনের মধ্যে, এই পতনের মধ্য দিয়ে চতুর্দিকে যখন সুবাতাস, বিজয় উৎসব উদযাপন করা, তখন কষ্ট লাগে রাজনীতিবিদদের এই ব্যর্থতা দেখে এখনো, যে যখন এই বিজয়টি হলো, পুলিশ সমস্ত স্থাপনা হয়ে গেল, তারা ঘরে চলে গেল, এক অজানা কারণে দায়িত্ব নিলেন রাষ্ট্রপতি, কিন্তু রাষ্ট্রের অর্গানগুলো কাজ করলো না। কাজ না করার ফলে যে অরাজক পরিস্থিতি তৈরি হলো, এখনো যেটা বিদ্যমান, আমি জানি না এই দায়টা কার। তবে এই যারা অর্জন, এই ছাত্রদের অর্জনকে পরিকল্পিতভাবে বিতর্কিত করার জন্য কিনা, তাই নতুন সরকার খতিয়ে দেখবে। যেটা আপনি বলছিলেন মোহাম্মদ হাসানাত আলী, বিজয়ের আসলে এক ধরনের ভার আছে, সেই ভারকে আসলে আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে, এবং সেই জন্য আপনি যেটি বারবার বলছিলেন যে আমাদের আসলে ঐক্যবদ্ধভাবে কাজ করা খুবই জরুরি। ডক্টর কামরুল হাসান, আপনার কাছে আসতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নেমেই যখন বক্তৃতা রাখছিলেন, তার একটি কথা আসলে আমার বারবার আজকে মনে পড়ছে। তিনি বলেছেন যে পুরো বাংলাদেশ একটি পরিবার হয়ে থাকতে চাই আমরা কাউকেই আসলে বিভাজনের মধ্য দিয়ে আনতে চাই না, যেটি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আন্দোলন করছিলেন তাদের কথার মধ্য দিয়ে আমরা দেখেছি। সেই জায়গাটি থেকে আমরা দাঁড়িয়ে আছি, আমরা সামনে আসলে সেখানে এগিয়ে যেতে পারবো কি না? ধন্যবাদ আপনাকে, আমার প্রিয় অধ্যাপক হাসনাত, এবং যারা শুনছেন
আজকে আমাদের মনটা খুব ভারাক্রান্ত, কিন্তু সামনে একটা আশা দেখতে পাচ্ছি, সেজন্য সেই ভারাক্রান্ত মন কিছুটা প্রশান্ত, এটা সত্য কথা। কিন্তু একই সঙ্গে আমার যেটা মনে হয়, গত 2-3 দিন সরকারবিহীন বাংলাদেশে যা দেখলাম, এখানেও দুটো মিশ্র মন্তব্য আছে আমার। একটা হচ্ছে যে আমাদের সন্তানরা, 18 থেকে 23 বয়সের সন্তানরা ট্রাফিক সিস্টেম মেনটেন করছে এবং তারা রাস্তা পরিষ্কার করছে। আর আরেকটি দৃশ্য দেখলাম যে 17 বছর নির্বাচন ছাড়া একটা কর্তৃত্ববাদী সরকার কতটা অজনপ্রিয় হতে পারে এবং কতটা নিষ্ঠুরতা করতে পারে, তার সাথে আবেগবশত জনতা কতটা ক্ষোভ প্রকাশ করতে পারে, সবই তো দেখলাম। কিন্তু গত 3 দিনে আমি যা দেখছি এই সরকারবিহীন বাংলাদেশে, সেটা কিন্তু আমরা কেউ প্রত্যাশা করি প্রত্যাশা না। আমি আসলে বুঝতে পারছি না যে জায়গাটায় দেখুন সরকার, পতিত সরকার বারবার বলা হয়েছে, আপনার এখানেও আমি বহুবার বলেছি, আমাদের অসংখ্য ছিল, আমরা 3 জোটের রূপরেখা ছিল না, আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা ছিল, এটা যেভাবেই 2010-এ আমরা ধ্বংস করেছি সেটাকে রিভাইভ করার সুযোগ ছিল। বারবার বলা হচ্ছে অহংকার, ক্ষমতা এবং দুর্নীতি দুঃশাসনে যখন মানুষের নিঃশ্বাস প্রশ্বাসে সবসময় খারাপ কিছু আসতে থাকে, যেতে থাকে, কারো কথা কর্ণপাত করে না কেউ। বিলম্ব, অবহেলা, উদ্ধত আচরণ, এগুলোর কারণে আমরা দেখেছি কি ধ্বংস হয়েছে। কিন্তু এখন যে অবস্থাটা দেখছি, সেই অবস্থাটায় আমার কাছে মনে হচ্ছে যে তারা যেমন বুঝতে পারেনি শিক্ষার্থীদের কথা, মানে একেবারে 1 তারিখ থেকে 15 তারিখ মহামান্য রাষ্ট্রপতি পর্যন্ত তারা কিন্তু স্মারকলিপি দিয়েছিল, তারপরও আমরা দেখেছি সরকার প্রধানের উদ্ধত আচরণ। আমরা দেখেছি যে সেই সরকারি দলের সাধারণ সম্পাদকের সেই ছাত্রলীগের দায়িত্ব দেওয়া, ঠিক একই রকম আমার একটু সামান্য ইঙ্গিতকে বহন করে কিনা আমি আপনাদের বলি, আমি ভুল হলে খুবই খুশি হব, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত জনসম্পৃক্ত দল, গত 17 বছর নির্যাতন, নিপীড়ন, গুম খুনের ভয়াবহ নির্যাতনে ছিল, আমরা জানি। 6 মাস যদি বাড়িতে থাকে, বাকি 6 মাস জেলে ছিল, সন্তানদের সাথে তাদের সাক্ষাৎ হয়নি, আমরা সবই জানি। এবং এই বিষয়গুলোর প্রতিবাদ করেছে যারা রাস্তায় ছিল, আমাদের কোমলমতি বাচ্চা, তাদের অনেক পিতাও এই ধরনের অত্যাচারের শিকার, ফলে তারা তাদের বাবাদেরকেও কিন্তু মুক্ত করবার জন্য রাস্তায় দাঁড়িয়েছে। কিন্তু তারা যখন রাস্তায়, তারা যখন একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার চেষ্টা করছে, তখন কিন্তু মনে হচ্ছে যে আমরা এই বাচ্চাদের কথা বোধহয় বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে, এটা আমি সেন্স করছি, যে বিভিন্ন জায়গায় আমরা যদি গতানুগতিক রাজনীতির মধ্যে আটকে পড়ি তাহলে ক্ষতিগ্রস্ত হব। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দেখুন গতকাল আমি দেখেছি মানুষের দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রশান্তি লক্ষ্য করেছি। উনি খুব অন্যায়ভাবে অনেক দিন কষ্ট করে বেঁচে আছেন বোধহয় এই বক্তৃতাটা দেওয়ার জন্য। আর সেই বক্তৃতায় ছিল, কেউ কারোর সাথে এমন আচরণ করবেন না যে আচরণটা বন্ধ হওয়ার জন্য শত শত ছোট বাচ্চারা প্রাণ দিয়েছে। কামরুল হাসান, এখানে আমার একটা প্রশ্ন আছে। জনগণের পালস বোঝার কথা নিশ্চয়ই আপনি বলার চেষ্টা করছিলেন, সেই পালসটাকে আসলে বিএনপির মতো তারাও তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, তারাও বুঝতে পেরেছে গতকালকে আমরা যে সমাবেশ দেখেছি সেটা কি আসলে গতকালকে হওয়াটা খুব জরুরি ছিল? এটা আমার মনে হচ্ছে কি, দেখুন এটার ব্যাপারে আমাদের আরেকটু সময় নিতে হবে। এই জন্য আমি এই কথাটা পরে বলতে চেয়েছিলাম, তবু আগে বলি। সেটা হচ্ছে কি, আমাদের কিন্তু ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমরা এখনো অনেক যথেষ্ট ভয় আছে কি? না, ভয় না। এই প্রজন্ম 3টি নির্বাচনে ভোট দিতে পারেনি। তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়, বৈষম্যহীন বাংলাদেশ চায়। আমি যে কথাটা বলতে চাই খুব খোলামেলা, যারা এখন যা আস্থা, যেমন ডক্টর ইউনূস অত্যন্ত শ্রদ্ধেয়, সারা পৃথিবী শ্রদ্ধা করে, এই জায়গাটায়ও মেসেজটা পায়নি, বিগত পতিত সরকার বুঝেনি। ফলে উনি যত পপুলারই হোক, এবং ওনার সাথে যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো যে জিনিসটা মনে রাখতে হবে, দুটো জিনিস। একটা হচ্ছে, যেই দলটির প্রধান তাদেরকে ফেলে পালিয়ে গেছে, কারাবরণ করেনি, সেই দলটিতে কিছু মানুষ আছে যারা প্রাণ দিয়ে দলটাকে ভালোবাসে। তারা এই দলের কোনো সুবিধা নেয়নি, তারা লুটপাট করেনি, টাকা পাচার করেনি। ফলে এই যে নতুন কমিটি, এই যারা মেম্বার হবে সম্ভাব্য 5 জন ইউনূস স্যারের সাথে, আমি বিশ্বাস করি একজন শিক্ষক যখন ক্লাসরুমে পড়ায়, সে যেই সংগঠনের শিক্ষার্থী হোক, একজন শিক্ষককে কিন্তু সবাইকে একভাবে দেখতে হয়। এই জায়গাটাই আমি কথাটা শেষ করে দিই। ফলে
একটা বিশাল পরীক্ষা, প্রশান্তির সাথে একটা পরীক্ষা আছে। নিশ্চয়ই। যে যে থাকুক, যেমন আমি আজকে ওনার বক্তব্যের পর আমাদের আবেগপ্রবণ দেশবাসীর অনেকের মনে হচ্ছে নো বিএনপি, নো জামাত ইত্যাদি ইত্যাদি বলছে। নো, ইয়েস এভরিওয়ান বলতে হবে, কারণ আমরা ইউনূস স্যার বলতেছে যে একটি মানুষও যদি কষ্ট পায়, এটা আমরা চাই না। তারেক রহমান উনি অ্যাক্টিং চেয়ারম্যান, আমি একটা জি, ইয়েতে কিন্তু আমরা দেখেছি ভুল হাতেও আর নতুন করে বাংলাদেশকে দিতে চাই না, সেটাই হয়তো আসলে ছাত্ররা বলবার চেষ্টা করছেন। কিন্তু এই জায়গাটায় একটা জিনিস আছে, আমি নেতাকর্মীদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই। বেগম খালেদা জিয়া তিনি তার প্রথম বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করলো এবং শান্তি রক্ষার কথা বলল। ডক্টর ইউনূস বাংলাদেশের মাটিতে পা রেখে বলছে যে আপনারা যদি আমার উপর আস্থা না রাখেন আমাকে বলে দেন, আমি থাকবো না। কিন্তু দাঁড়ান, একই সঙ্গে আরেকটা কথা বলি, একই সঙ্গে তারেক রহমান পরিষ্কার, এবং আমি কয়েকটা জায়গায় দেখেছি সংগঠনের অনেককেই বহিষ্কার করেছে, অনেকেই হয়তো এলাকায় জানছেন না, বুঝতে পারছেন না। এটা হচ্ছে উত্তর পর্বের বাংলাদেশ, এটা কিন্তু বিএনপির নেতৃবৃন্দ ভালোই বুঝেছে। পরে আমি আপনাকে বলবো আসলে যে পরিবর্তনের ধারাটি, সেটি আসলে নিশ্চয়ই সবাইকে বুঝতে হবে, ছাত্ররা যেভাবে চাইছেন এবং যত তাড়াতাড়ি বুঝে ততই ভালো হবে। রাজনৈতিক দলগুলোকেও বুঝতে হবে। ডক্টর মোহাম্মদ হাসনাত আলী শিক্ষকের কথা বলছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের এখনকার কাণ্ডারি বলা যায় তাকে। আপনারা নিজেরাও শিক্ষক, অর্থাৎ একজন ভালো শিক্ষকের ক্লাসে কিন্তু আমরা দেখেছি সব ছাত্রছাত্রীরা অন্ততপক্ষে প্রেজেন্ট থাকে, তারা কিন্তু সেই ক্লাস থেকে চলে যায় না, অন্তত সেই শিক্ষক কি বলবার চেষ্টা করছেন সেটি বোঝার চেষ্টা করেন। সেই সময়টাতে আমরা এসেছি হয়তো, কিন্তু উনি আরেকটি কথা বলেছিলেন যে ওনাকে সাহায্য করবার কথা। সেই সাহায্যটা নিশ্চয়ই আমাদের সবাইকে মিলে করতে হবে, যারা আসলে আমাদেরকে এই দেশ স্বাধীন করে দিল, যাদের প্রাণের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। দীর্ঘদিন আমরা দেখেছি এই রাজনীতিবিদদের কথা আমরা বলছি, তাদের মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসেনি, তারা কিন্তু দেশের জন্য নিজেদের প্রাণ বিলিয়ে দেননি একের পর এক, যেটি এই শিশুরা করে দেখিয়েছে। সেখানে আসলে আপনারা যারা অগ্রজ আছেন, আপনারা পেছন থেকে তাদের সাথে থাকবেন কিনা? দেখেন, সাথে তো ছিলাম, জাতির প্রয়োজনের সাথে থাকতেই হবে এবং শেষ দিন পর্যন্ত সাথে থেকে কথা বলতে হবে। আপনি যেটা শিক্ষকের কথা বললেন, দেশের সংখ্যাগরিষ্ঠ শিক্ষক যখন ছাত্ররা গুলি খাচ্ছে, রক্ত ঝরছে, তখনও দলদাস হয়ে সরকারের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছে। এই শিক্ষক তো সম্মান পাওয়ার কথা নয়। দেখেন, অধ্যাপক ইউনূস স্যারের যে নিয়োগ, এটি তো শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে সমাদৃত হয়েছে। এবং শপথ নেওয়ার আগেই কিন্তু এগুলো হয়েছে। আমার কষ্টটা কোন জায়গায় দেখেন, একটা জাতিকে মুক্ত করেছে এই ছাত্ররা। একটা অবরুদ্ধ গণতন্ত্র 18 বছরে আমার ভাইজিরা বলার চেষ্টা করলেন, হাজার হাজার মানুষ গুম হয়ে গেছে, আয়নাঘর খুঁজে পাওয়া গেছে, হাড়গোড় খুঁজে পাওয়া গেছে, তারপরে এখনও বেশ কিছু হাজার মানুষ হামলায় দ্বারা। এগুলোর থেকে তো আমাদেরকে পরিত্রাণ পেতে হবে, এবং পরিত্রাণ কিছুটা দিয়েছে বেগম খালেদা জিয়া। কিন্তু একটি কথা স্পষ্ট বলেছেন, তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে। উনি বলেছেন হিংসার বদলে হিংসা নয়, জি, সন্ত্রাসের বদলে সন্ত্রাস নয়। আমার প্রশ্ন, যে দলের এত জনপ্রিয় নেত্রী এ কথা বলতে পারেন, যে দলের দ্বিতীয় ব্যক্তি বলতে পারেন, কোথাও যদি বিএনপির নামে কোনো কাউকে যদি অপরাধ করতে দেখেন, তাকে ধরেন, আইনের আওতায় সোপর্দ করেন। আমি এই সমস্ত অপকর্ম বিএনপি করছে বিশ্বাস করতে চাই। সেখানে মোহাম্মদ হাসান আরেকটি প্রশ্ন থেকে গেল, আপনার কথার সাথে আমি সম্পৃক্ত করতে চাই। তরুণদের যে ত্যাগ, আসলে তরুণরা আমাদেরকে যা কিছু এনে দিয়েছে, সেটিকে পুঁজি করে অন্য কোনো রাজনৈতিক দল কিংবা অন্য কেউ আসলে সেটিকে কাজে লাগিয়ে সামনে চলে আসুক এবং দেশের পরিস্থিতি আবারও খারাপ হোক, সেটিও নিশ্চয়ই আমাদের কাম্য নয়। আমি সেই জায়গাতেই যাচ্ছি। এত দুইজন মানুষ এত চমৎকার এবং পজিটিভ বক্তব্য দেবার পরেও কেন এই অপকর্মগুলো হচ্ছে, দুষ্কর্মগুলো হচ্ছে? আমার দেশ পরিচালনা কে করবে? রাজনীতিবিদকে করবে। এবং এই মুহূর্তে যদি দেশে সুষ্ঠু ভোট হয় বা কয়েকদিন পরে যদি ভোট হয়, এটা ধরেই নেওয়া যায় যে এই বিরোধী মত যেটা আছে বিএনপির নেতৃত্বে, তারা ক্ষমতায় আসবে। আমার প্রশ্ন হলো, আপনি যে সমস্ত সম্পদগুলো ধ্বংস করছেন, বা এই যে ভোটটা আপনি নেবেন, সেই ভোট তো আপনার পড়শি, তার ভোটটাও তো আপনাকে নিতে হবে। আপনি যদি যে ক্ষত তৈরি করেন এই ভাঙচুর করে, এই নেতৃবৃন্দ, আমি বিএনপির কথা বলছি, এই যে সামাজিক নেতৃবৃন্দ বলেন, আপনি চেয়ারম্যান হবেন, ভোট লাগবে না, আপনি এমপি হবেন, ভোট লাগবে না। অগণতান্ত্রিক নির্বাচন নিশ্চয়ই আমরা আর চাই না। অবশ্যই নয়। 2024 আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, জোর করে হয়তো আর থাকা যাবে না। সেটি আসলে আমাদের রাজনীতিবিদরা কতখানি বুঝতে পেরেছেন, সেই প্রশ্নটি রেখে আমাকে একটি বিরতিতে যেতে হবে। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথী থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। ডক্টর কামরুল হাসান, জোর করে যে আসলে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না, সেটি হয়তো এই 2024-এর আন্দোলন দেখিয়ে দিয়েছে আমাদের, কিন্তু রাজনৈতিক দলগুলো কি আদৌ সেই বিষয়টি বুঝতে পেরেছে? সেটা বুঝবার জন্য একটু সময় নিতে হবে যে একটি দলের প্রধান এবং যারা ক্ষমতাসীন ছিল তাদের অতিকথন কিংবা নাবালক মন্ত্রীদের অধীনে থাকার কারণে দলটাকে ধ্বংস করেছে।
একাধিক নির্বাচনে বিভাজিত করেছে, ফলে ওই দলটির বিষয়ে কথা বলা খুবই মুশকিল এখন। যেমন আহত ব্যক্তির প্রাণ থাকবে কি থাকবে না, চিকিৎসার জন্য অপেক্ষা করতে হয়। আর বিরোধী দল যেটা বিএনপি এবং 63-64 দল, তাদের ক্ষেত্রে একটা জিনিস বলতে চাই যে দেখুন, যে অহিংস আন্দোলন যে ধারাটা তৈরি করেছে, এটা খুবই সুন্দর একটা আন্দোলনের ধারা ছিল এবং আমরা খুব আশায় বসেছিলাম যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, এভাবে শৃঙ্খলিত আন্দোলনে যারা প্রশিক্ষণ পেয়েছে তাদের কাছ থেকে জনগণ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিন্তু আমরা এমন একটি পরিস্থিতিতে আসি, দীর্ঘদিন আমরা জানি অনেকের খুব ব্যথা বেদনা কষ্ট আছে, ব্যক্তিগত পর্যায়ে খুব দুঃখ আছে। তো আমি ইউনূস স্যার যে কথাটা বলছেন, এই কথাটা একটু বলতে চাই যে আসলে আমাদের কোমলমতি শিক্ষার্থী যাদের বয়স ধরুন 14 বছর, এখনও প্যান্ট শার্ট পরার সময় মা বাবার সাহায্য নিতে হয়, সেই বাচ্চাগুলো বন্দুকের নলের সামনে কিন্তু 2 হাত লম্বা করে বুক চিতিয়ে দাঁড়িয়ে যায়। মনে রাখতে হবে এদের চাহিদা এবং ভাষা কিন্তু ভিন্ন, ওরা ভুল করেছে, ফলে ওরা কিন্তু এখন রাস্তায়। যেই সংগঠনই হোক, সেটা রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক বা দুষ্কৃতিকারী বা ডাকাত হোক, এই শিক্ষার্থীদের সামনে তারাই মুখোমুখি হবে যারা একটা স্বপ্নের বাংলাদেশের বিরুদ্ধে 1 ইঞ্চি বিচ্যুত হবে। যাদেরকে আসলে আমরা জেন জি বলছি, তাদের আসলে যে তাদের যে জেনারেশন গ্যাপের একটি কথা বলি আমরা, সেই জেনারেশন গ্যাপের যে ফারাকটি, সেটিও আমাদের হয়তো বোঝার সময় এসছে। তাদের মতন করে ভাবতে হবে, আমাদের নতুন করে ভাবতে হবে। ডক্টর মোহাম্মদ হাসনাত আলী, আবারও আপনার কাছে আসি। যেই আমরা যে সংঘাত সহিংসতা দেখলাম, আসলে এই চেঞ্জটি যেটি আসলো বাংলাদেশের পরে, আপনি যে সংঘাত সহিংসতার কথা বলছিলেন, আপনি নিজেও বলছিলেন আপনার পরিচিত অনেকের বাড়িতে এই ধরনের হামলা হয়েছে। আমরা আসলে কোনো ধরনের হামলাকে সাপোর্ট করতে চাই না এবং আমরা এটাও বিশ্বাসও করতে চাই না যে ছাত্ররা বাংলাদেশের এত বড় পরিবর্তন এসছে, তাদের হাত ধরে কখনো এই ধরনের সংঘাত সহিংসতা কখনোই সম্ভব। কিন্তু এই যে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা গণমাধ্যমগুলোর অফিসগুলোতে ভাঙচুর দেখেছি, গণমাধ্যমগুলোকে নিয়েও আমাদের এগিয়ে যেতে হবে। সেই সব কিছুর এগেনস্টে আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছিলেন, তারাও কথা বলেছেন, তারাও এগুলোর পক্ষে নয়। তাহলে কারা করছেন, কেন করছেন? প্রশ্নটি হলো সেটি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই দেশটা কিন্তু স্বাধীন করেছে রাজনীতিবিদরা। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা সফল হয়েছি রাজনীতিবিদরা সকল সংগ্রামে। কিন্তু এটি একটু ব্যতিক্রম ধর্মী যে এখানে রাজনীতিবিদদের হয়তো উদ্যোগটা ছিল, প্রচেষ্টা ছিল, দীর্ঘ লড়াই সংগ্রাম করছিল, সমাধানটা কিন্তু এসেছে ছাত্রদের হাত দিয়ে। তাহলে যদি নির্বাচন হয়, নির্বাচন তো হতেই হবে, সুষ্ঠু নির্বাচন হতে হবে। সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কোনো না কোনো রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় আসবেন। আমার প্রশ্ন হলো, সেই রাজনৈতিক দলগুলো তো এখনও জীবিত আছে, কেউ তো মারা যায়নি। তাহলে এই সমস্ত অরাজকতা যখন হলো, তখন সেই রাজনীতিবিদরা কোথায় ছিলেন, এখন কোথায় আছেন? আমি না বললেই নয়। আজকে চারঘাটের একটা কথা আমি বলতে চাই, রাজশাহী জেলার সেই চারঘাটের সর্দ প্রাইমারি স্কুল, যে প্রাইমারি স্কুলেতে আমার নিজের স্ত্রী চাকরি করেন, উনি চিৎকার করে বলছিলেন যে এই 17 বছরে যে কষ্টটি করলাম, এই কষ্টের বিনিময়ে আমার ম্যাডামের কান্না তো আমি দেখতে চাইনি। ঘটনাটা ঘটলো, সেখানে কোনো না কোনো দলের রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে তার বাড়িতে গেল, হামলা করলো, ভাঙচুর করলো, আমাকে ছবি আছে যেটা দেখাচ্ছিলাম। এবং আমি যখন তাকে ফোন দিলাম যে ভাই আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এগুলো করেন না, এই জন্য আমার সন্তানরা রক্ত দেয়নি, আমার সাথে কী আচরণ করছে আমি সেটা বলছি না, আমাকে বলছে 3 লক্ষ টাকা যদি আমাকে দেন তাহলে আমি এই গরু টরু ফিরিয়ে দেবো। এখন তারপরে শুনছি যে টিএনও মহোদয় এখানে হস্তক্ষেপ করছেন এবং তার নেতৃত্বে এগুলো ফিরিয়ে দিতে হবে। কিন্তু আসলে কোনো না কোনো স্বার্থান্বেষী দল আছে। আমার প্রশ্ন হলো যে এই রাজনীতিবিদরা, আপনাদের সন্তানরা, যে ভাইরা বলছেন যে আমাদের সন্তানরা আমাদের পথকে সুগম করে দিচ্ছে, কিন্তু আমরা বসে বসে দেখছি যারা অপকর্ম করছে আপনাদের, বা এই যে রাষ্ট্রের যিনি বেগম খালেদা যিনি বলছেন হিংসার বদলে হিংসা নয়, তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে। যে তরুণরা তাদের ভাইয়ের রক্তে ভেজা রাস্তা পরিষ্কার করছে, আপনারা কি করছেন? কেন ঘরে বসে? আমি অনুরোধ করব যে দয়া করে, আরেকটি কথা আমার কাছে না খুব অবাক লাগে, যে কেন দায়িত্ব নিলেন মহামান্য রাষ্ট্রপতি, আরও অন্যরা যারা দায়িত্ব নিলেন, কেন তারা চুপ থাকলেন? কেন তারা দৃশ্যমান, এই যে আইন শৃঙ্খলা বাহিনী মুক্ত একটি বাংলাদেশ থাকলো, যদি একটু দৃশ্যমান হতো, এতটুকু দৃশ্যমান হতো, এই ঘটনাগুলো আমরা এড়াতে পারতাম। আমি করজোড়ে নিবেদন করবো, অধ্যাপক ইউনূস স্যারকে আমার বলার কিছু নেই, উনি সব জানেন এবং উনি নিজে এই সরকারের দ্বারা অপমানিত, লজ্জিত, নিগৃহীত 77 বছরের একজন মানুষ, যিনি সারা দেশে বহুলভাবে সমালোচিত,
তাকেও 7তলা বিল্ডিংয়ের যেখানে কোনো লিফট নাই সেখানে ওঠানো নামানো করানো হয়েছে। উনি জানেন গণতন্ত্র কিভাবে ভুলণ্ঠিত করা হয়েছে, উনি জানেন কিভাবে বিরোধী মতকে দমন করার জন্য মিথ্যা মামলা হামলা দিয়ে নাজেহাল করা হয়েছে, কারণ উনি নিজে মিথ্যা মামলার শিকার। অতএব উনি যে সহযোগিতা চেয়েছেন, আমি তো অনুরোধ করব যে সত্যি সত্যি যদি দেশপ্রেমিক হন, সত্যি সত্যি যদি গণতন্ত্রের প্রকৃত মুক্তি চান, সত্যি সত্যি যদি এই 18 বছরের অবিচারে আপনাদের দলের নেতাদের প্রতি হাজার শত শত মামলা, এখনো ঘরে ঘুমাতে পারে না কেউ, তাদের যদি পরিত্রাণ চান, সহযোগিতা ওনাকে করতেই হবে। উনি কার লোক, কোন দলের লোক, তার চেয়ে বড় কথা হলো যে উনি আমার দেশের নেতা। এই মুহূর্তে ওনাকে সহযোগিতা করতে হবে এই জঞ্জালগুলো পরিষ্কার পুরো করা। বাংলাদেশ আসলে বাংলাদেশী হিসেবে আমরা আসলে বেঁচে থাকতে চাই, সেটি আমাদের সবচেয়ে এবং এই বড় জঞ্জাল আওয়ামী লীগের জঞ্জাল পরিহার করার জন্য এক মিনিট, যে শেখ হাসিনা তো পালিয়ে গেছেন, পালিয়ে যে এই দেশের মান সম্মানকে জাতির কাছে ছোট করেছেন, সেখান থেকে ফিরে আনতে পারেন এই অধ্যাপক ইউনূস স্যারের নেতৃত্বে। আরেকটি কথা শুধু বলি, ইউনূস স্যারকে সজাগ হতে হবে। মেধাবী মানুষটা কিন্তু তাদেরকে ভুল বোঝানো খুব সহজ, যেন চাটুকাররা এবং আমার সন্তানের পাশে যারা থাকেনি গর্তের মধ্যে লুকিয়েছিল, তারা যেন এই হালুয়া রুটির ভাগ বসিয়ে বিপদগামী করতে না পারে। সংস্কারের পথে আসলে ছাত্ররা হাঁটছে, সেই সংস্কারে আমরা কোন রাজনৈতিক দলের নেতাকর্মীকে কি এখনো পর্যন্ত ছাত্রদের পাশে হাঁটতে দেখেছি, নাকি তারা আসলে তাদের নিজেদের ভোগ দখল করবার নিয়ে এখনো ব্যস্ত আছেন? এই প্রশ্ন উত্তর নিব, আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে। এদের সন্ধ্যায় আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। ডক্টর কামরুল হাসান, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, এই সাধারণ ছাত্ররা যখন দেশ সংস্কার করছে এই আন্দোলনের পরবর্তী সময়টাতে, রাজনৈতিক দলগুলো তখন আসলে শুধু নিজেদেরকে নিয়েই ব্যস্ত কি? দেখুন, সংস্কারের যেই রাষ্ট্র সংস্কারের যে জায়গাটা, এখানে দুই ধরনের আছে। একটা হচ্ছে আপনার রাজনৈতিক সংস্কার, আর একটা রাষ্ট্রীয় সংস্কারে, দুটো প্রয়োজন। তো রাষ্ট্র সংস্কারে আমরা দেখেছি যে 27 দফা, 31 দফা, 63, 64 দল যেটা করেছে, আমি নিজে পড়েছি, আমি এ নিয়ে অনেক কথা বলেছি। আমরা যেটা রিয়ালিটি সেটা নিয়ে আসলে কথা বলতে হবে সমালোচনার আগে। সেখানে অনেকগুলো প্রস্তাব আছে এবং আমাদের শিক্ষার্থীদের যে প্রস্তাব, এইগুলোর মধ্যে অনেক জায়গায় ওভারল্যাপিং থাকবে। তবে আমি মনে করি যে এর আগে যে সংস্কার প্রস্তাবটা আছে এবং যে যে জায়গায় আমাদের শিক্ষার্থীদের তাদের প্রস্তাব আছে, এগুলো একত্রিত করে একসাথে বিভাজন না করে একসাথে করতে হবে। এই জন্য যে ইউনূস স্যার একটা সিরিয়াসলি, আমি শুরুতেই বলেছি, একটা কথা বলেছে যে আপনারা আমার উপর যদি আস্থা রাখেন, আপনারা যদি এই ক্রাইসিস থেকে বের হতে চান, আপনারা বলেন, আর যদি না চান তাহলে আমি 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 চলে যাই, আমি থাকবো না। এখন এরকম অবস্থায় ওনার টিমের কোনো একটি সদস্য কিংবা আমরা যারা ওনাকে সাহায্য করতে চাই, তারা যদি বিভাজনের রাজনীতি করি তাহলে ঠিক হবে না। যেমন মুক্তিযুদ্ধকে উদ্ধার করেছে নতুন প্রজন্ম, ক্যাপচার করেছিল একটা গ্রুপ প্রকৃত মুক্তিযুদ্ধের, ঠিক একইভাবে আমি মনে করি যে ইউনূস স্যারের টিমে যারা থাকবেন, আমি উইথ অল রেসপেক্ট একটা কথা বলতে চাই, আপনারা যদি কোনো রাজনৈতিক দলের কোনো নেতার কোনো ভুল ত্রুটি থাকেও এবং সেটাকে ইঙ্গিত করে আপনারা কথা বলেন, তাহলে তারা কিন্তু এক্সক্লুডেড হয়ে গেল। আওয়ামী লীগের এই চরম ব্যর্থতা দুর্নীতির পরও এদেশে কিছু মানুষ আছে এই দলটিকে পছন্দ করে, ভালোবাসে। ফলে আপনারা যখন কথা বলবেন, আপনারা শুধু সময়ের বিবেচনায় তাদের এখন শুধু গালাগালি করলে আমাদের স্বভাব চরিত্র ঠিক হবে না। আমরা বিরাজনীতিকরণ চাই না, আমরা প্রকৃত গণতান্ত্রিক চর্চার জন্য একটা পরিবেশ চাই, যেটা স্যার এই পরিবেশটা সুষ্ঠু ধারায় হতে হবে, এই পরিবেশটা তৈরি করে দিতে হবে। এখানে দুইটা জায়গায় কাজ করতে হবে। অর্থনৈতিক যে করুণ অবস্থা, এবং দেখুন একটা রিক্সাওয়ালা যে 7 দিন 8 দিন এই আন্দোলনের কারণে রিক্সা চালাতে পারেনি, অথবা যে যিনি আমাদের বাসায় কাজ করেন, আমাদের অনেক লোক আছে যারা 10 দিন আসেনি, ওই টাকাটা দেয়নি। আপনাদের এই লসে ওই টাকাটা কি অর্থনীতিবিদরা যোগ করেছেন? ফলে এক অর্থ বছরের চেয়ে বেশি অর্থ আমাদের ক্ষতি হয়েছে। ফলে উনি অত্যন্ত যোগ্য মানুষ, ওনাকে অ্যাসেস করতে দিন আমাদের লস কতটা। উনি সারা পৃথিবীতে সমাদৃত, আমাদের জন্য উনি এই সাহায্যের জায়গাগুলো, সাহায্য আজকে উনি নিজে চেয়েছেন, সেটিতে আসলে আমাদের তার পাশে দাঁড়াতে হবে। আরেকটি কথা আমি একটু বলি, সুযোগ নেই আর একটু সময় নেই আপনার কাছ থেকে, সেটা হলো যে এই জায়গায় আমাদের খুব সাবধানে আগাতে হবে। যেমন যারা ওনার টিমে আসবেন তারা বিভাজনের এই জায়গাটা খেয়াল করবেন, আমরা যেন আহত না হই। বিএনপি একটা বিশাল দল, সন্দেহাতীতভাবে আওয়ামী লীগও জনসম্পৃক্ত দল ছিল, এদের আচরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আমরা যদি এখন নতুন কোনো ধারা আনতে চাই, তাহলে কোনো দল নয়, আমরা বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সবাইকে আপনাকে রাখতে হবে। এবং এখানে লাস্ট কথা এটাই বলে অবশ্যই থাকতে হবে। আর একটি কথা বলি, আমি খুবই যদিও সময় নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে আন্দোলনকারী আছে এবং এখানে যে শিক্ষক, আমি নিজেও মাঠে ছিলাম,
এখন আমি যদি মনে করি যে এই শিক্ষার্থীদের সাথে আন্দোলনে আমি কাজ করেছি আর কোনো শিক্ষক কাজ করেনি, ওনারা আহত হবেন, ওনারা সম্পৃক্ত হবেন না, তাহলে যেই নেতৃবৃন্দ আমাদের নতুন প্রজন্মের এই নতুন মুক্তিযোদ্ধাদের নেতা যারা, তারা মনে রাখবেন যে শত শত শিক্ষার্থী স্কুল মাদ্রাসা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবাই আছে। আমরা যেন এই অনুভূতি না দেই যে কিছু মানুষ আমরা ইয়ে করেছি, বাকিরা আসলে উপযুক্ত নয়। তাহলে ইউনূস স্যারের যে স্বপ্ন অর্থনৈতিক, এই জায়গাটা একটু স্থির করে আপনাদের রাজনৈতিক বাংলাদেশ হতে হবে এবং রাজনৈতিক উত্তরণের ওই জায়গায় যেতে হবে। আপনার কাছে আসি, নতুন একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি আমরা একটি বড় পরিবর্তন দেখেছি বাংলাদেশে। যেমন আসলে আমাদের সম্ভাবনার দুয়ার আছে সামনে খোলা, ঠিক তেমনি একটি ভয় ভীতিও কিন্তু কাজ করছে। হিস্ট্রি রিপিটস বলে একটি শব্দ আছে, সেই ভয়টাকেও আমাদের কাটিয়ে উঠতে হবে। দেখেন, এই ভয়টা যদি কাটিয়ে উঠতে চান, তাহলে আস্থার যে সংকট গত 17 বছর ধরে আমরা কেউ কাউকে বিশ্বাস করি না, এই আস্থার সংকটটাকে প্রথমে অ্যাড্রেস করতে হবে। এই মুহূর্তে আস্থা যেটা, সেটি হলো একদিকে বিএনপি এবং তার অ্যালায়েন্স, আর একদিকে হলো আমার এই মুক্তিযোদ্ধা সন্তানরা, তাদের যে অ্যালায়েন্স, এবং সরকার। দ্রুত সময়ের মধ্যে, আজকে 8:30 বা 8টায় শপথ হয়ে যাবে। প্রথম কাজটি হলো আধা ঘন্টার মধ্যে, ওই ছোটোবেলায় বলতাম যে কি জানি মারতে হয় প্রথম রাতে, এই সমস্ত অপরাধী দুর্বৃত্তদেরকে রাতের মধ্যে সব সোজা করে দিতে হবে। তারপর হলো কালকেই বসতে হবে, যেটা উনি বললেন ইনক্লুসিভ, বসে সমস্যা কিন্তু চিহ্নিত করা হয়ে গেছে। বিএনপির কাছে 27 দফা আছে, কিভাবে সমাধান হতে পারে। আমার ছাত্র বন্ধুদের কাছে 9 দফা আছে, নিশ্চয়ই যারা দায়িত্বে আছেন। এবং আমার ছাত্র বন্ধুদের কাছেও কিন্তু 9 দফা আছে। সরকারের নিশ্চয়ই একটা এজেন্ডা আছে, কারণ হোমওয়ার্ক নিশ্চয়ই তারা করেছেন। এই তিনটাকে এক জায়গায় করে লক্ষ্য যেহেতু এক, নতুন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, শোষণমুক্ত বাংলাদেশ, নিপীড়নমুক্ত বাংলাদেশ, এবং পচা এবং ক্ষয়ে যাওয়া এই ছাত্র রাজনীতির নামে মেধাবীরকে যে নির্যাতন অপমান করার যে বাংলাদেশ ছিল, সেখান থেকে কত দ্রুত বের হয়ে আসা যায় সেটি দেখতে হবে। সর্বোচ্চ বিচারালয়ের একজন বিচারপতি যদি ছাত্রলীগের হাত থেকে ফুলের মালা নিয়ে যে অঙ্গনকে অপবিত্র করেছেন, যিনি একজন বিচারপতি, যিনি বলেন যে আমি শপথবদ্ধ রাজনীতিবিদ, তাদেরকে ওখান থেকে বিদায় করতে হবে দ্রুত। ওই বিচার না, কিচ্ছু থাকতে চায় না, যোগ্য লোক যোগ্য জায়গায় যাবে। এবং এক মিনিট একটু, এই যাইতে হলে বিচারপতি নিয়োগের সুস্পষ্ট বিধান 52 বছরের বাংলাদেশে নেই। এটি করতে হবে যেন অন্তত দলবাজ কোনো লোক এই সমস্ত জায়গাগুলো। খুব সহজভাবে যদি বলি, আসলে পুরো সিস্টেমে একটি বড় পরিবর্তন দরকার। সেই পরিবর্তন হয়তো আমরা আর ঘন্টাখানেক পর থেকেই আমরা উপলব্ধি করতে চাই। আপনারা যে জানি যে 8টার সময় আজকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ হতে যাচ্ছে। একদম ছোট করে আপনারা দুজনকে 10 সেকেন্ড সময় দিতে চাই, প্রত্যাশার কথা জানতে চাই, কেমন হতে যাচ্ছে নতুন সরকার, ডক্টর হাসনাত আলী? আমি বিশ্বাস করি সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি প্রথম ঠিক করতে হবে। তা না হলে 71 সনে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে ছাত্র জনতা শিক্ষার্থী ছিল এবং মিত্র শক্তিও ছিল, কিন্তু এইবার যারা হয়েছে এখানে কোনো মিত্র শক্তি লাগেনি, শুধু শিক্ষার্থীরাই পারবো। জি, একদম 10 সেকেন্ড প্রত্যাশা। আমি শোষণমুক্ত বাংলাদেশ দেখতে চাই, নিপীড়নমুক্ত বাংলাদেশ দেখতে চাই, এবং সবার অংশগ্রহণে বহুদলীয় গণতন্ত্রের যে চর্চা, স্বাধীনতার মূল জায়গাটুকু, সেই জায়গায় বাংলাদেশ ফিরে আসুক। আমার সংবিধান গণতান্ত্রিক সংবিধান হোক, যার প্রতি সমস্ত মানুষ আস্থা রাখতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও, ডক্টর হাসনাত আলী এবং ডক্টর কামরুল হাসান। ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।